শুভেচ্ছা সবাইকে। প্রকৃতির সাথে মানব মনে রয়েছে অবিচ্ছেদ্য সম্পর্ক, আর এই অবিচ্ছেদ্য সম্পর্কই ধরা দিয়েছিল মধ্যযুগীয় কবি আলাওলের লেখনীতে। তিনি মূলত একটি অনুবাদ সাহিত্য করেছিলেন, যেটা তোমরা অনেকেই নাম শুনে থাকবে, পদ্মাবতী। তো তার একটি ক্ষুদ্র অংশ অর্থাৎ ঋতু বর্ণন একটা কবিতা। তো সেইটাই আজকে আমরা পড়ার চেষ্টা করব, যদিও একটু মধ্যযুগীয় ভাষায় লেখা, বাট কবিতাটা অনেক সুন্দর এবং খুব সহজ, তোমরা বুঝতে পারবে। তো প্রথমে আসলে আমরা একটা গল্প দিয়ে শুরু করি। আচ্ছা, প্রথমেই তোমাদেরকে একটা লাইন বলেছিলাম, সেটা কি বলো তো? যে আমাদের সাথে আসলে প্রকৃতির একটা কানেকশান আছে। দেখো, এই যে সামনে বসন্ত আসবে, তাই না? এই বসন্ত যখন আসে আমাদের মনে কিন্তু একটা অজানা প্রফুল্লতা কাজ করে। একইভাবে যারা হচ্ছে যুবক যুবতী থাকে বা যারা হচ্ছে প্রেমিক প্রেমিকা থাকে, প্রকৃতির সৌন্দর্যগুলো কিন্তু তাদের চোখে আরও দৃঢ় হয়ে, আরও প্রবল হয়ে ধরা দিয়ে থাকে। ঠিক তেমনই কিন্তু একটা কবিতা আমরা আজকে পড়তে যাচ্ছি, যেটা হচ্ছে ঋতু বর্ণন। তার আগে আমরা একটা গল্প পড়বো, ঠিক আছে? অবশ্যই এটা একটা লাভ স্টোরি। তো চলো শুরু করা যাক। দেখো, দুইজন হচ্ছে এখানে, একজন নায়ক। প্রথমে কিন্তু তোমাদেরকে বলেছি যে এটা একটা লাভ স্টোরি, তাহলে দুইজন থাকবে, একজন নায়ক আর নায়িকা, তাই না? তো নায়কের নাম হচ্ছে কি? রত্ন সেন। এবং নায়িকার নাম কি? তোমরা সবাই জানো অনেকেই, পদ্মাবতী। আর যারা জানো না, কোনো সমস্যা নেই, আমরা গল্পটা দিয়ে শুরু করব। তো দুইজনের মধ্যে প্রেম কাহিনী হয়েছিল, এটা তো আসলে বুঝতেই পারতেছো। বাট ব্যাপারটা কেমন ছিল? এই পদ্মাবতী ছিল হচ্ছে সিংহল, অর্থাৎ বর্তমান শ্রীলঙ্কা, তার এক রাজার রাজকন্যা। আর এদিকে রত্নসেন ছিল ভারতের চিতল অংশ, অর্থাৎ চিতল একটা রাজ্য, সেই রাজ্যের রাজা। এখন পদ্মাবতী ছিল ভীষণ রূপবতী এবং তার একটা পাখি ছিল। সেই পাখিটার নাম কি তোমরা জানো? সেই পাখিটার নাম কিন্তু হচ্ছে হীরামন, ঠিক আছে? তোমাদের হীরামন ভাইয়া মনে করিও না আবার অনেকে। তাহলে এই হীরামন পাখি কিন্তু বেশ জ্ঞানী ছিল এবং বেশ বুদ্ধিমান ছিল আর কি। তো এখন দেখা যাচ্ছে রাজা, এই যে যিনি হচ্ছে পদ্মাবতীর বাবা, তিনি কিন্তু হীরামনকে অতটা পছন্দ করতেন না। সো তাকে আসলে মেরে ফেলার নির্দেশ দেয়, কিন্তু হীরামন আসলে কোনোভাবে পালিয়ে বেঁচে যায় এবং তার পরবর্তীকালীন সময়ে এক ব্যাধ, ব্যাধ মানে তো বোঝো, যারা হচ্ছে পাখি শিকার করে, তো ওই ব্যাধ আসলে হীরামনকে ধরে নিয়ে যায়। পরবর্তীকালীন কালক্রমে এই রত্ন সেনের কাছে কিন্তু চলে আসে এই পাখিটা। তারপরে এই যে পদ্মাবতীর যে রূপ, সৌন্দর্য, গুণ, এগুলো কিন্তু হীরামন এই রত্নাসেনের কাছে ব্যাখ্যা করে। এই ব্যাখ্যা শুনেই রত্নসেন কিন্তু অজ্ঞান হয়ে যায়। তার মানে কতটা সুন্দরী ছিল আসলে পদ্মাবতী, তাই না? এইবার দেখো কি হয়, যখন বৌদ্ধ আসলেন তখন রত্নসেনের কোনো রোগ হয় নাই। তো রত্নসেনের কী রোগ হয়েছিল? এটা আসলে প্রেম রোগ, ঠিক আছে? তার মানে অনেক বেশি ভালোবেসে ফেলেছিলেন। তারপরে এই রত্নসেন কী করলো? রত্নসেন তাদের যে অনেক বহর টহর নিয়ে এই পদ্মাবতীর খোঁজে বের হলো। তিনি এক যোগীর ছদ্মবেশে পদ্মাবতীর কাছে গেলেন এবং তাকে প্রেম নিবেদন করলেন। অতঃপর এই রত্নসেন এবং পদ্মাবতী উভয়ের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক তৈরি হয়। হ্যাঁ, তো ইনি তো প্রথমে একজন সাধারণ যোগীর পরিচয় দিয়েছিলেন। তো পদ্মাবতীর বাবা তো মানতে রাজি হয় না, কিন্তু যখন হীরামন পাখি আবার আসে এবং কনফার্মেশন হয় যে রত্নসেন হচ্ছে আসলে একজন রাজা, চিতলের রাজা, তখন দেখা যাচ্ছে কি, তোমার এই যে পদ্মাবতী, তার সাথে কিন্তু রত্নসেনের বিয়ে দিতে সম্মত হয় পদ্মাবতীর বাবা। তো মহা আড়ম্বরে বিবাহ হলো, ঠিক আছে? এই দেখছো কত সুন্দর একটা লাভ স্টোরি, যে মহা আড়ম্বরে তাদের বিবাহ হলো এবং রত্নসেন কিন্তু ওই রাজ্যের কথা ভুলেই গেছে। তো ওখানে আসলে তোমার মনে করো রত্নসেন তার শ্বশুর বাড়িতে প্রায় কয় ঋতু? 6 ঋতু পার করেছিলেন, ঠিক আছে? 6টা ঋতু একদম এই যে পদ্মাবতীর সাথে একত্রে বসবাস, এবং দেখা যাচ্ছে যে মধুর একটা সম্পর্ক বা মধুর একটা সময় কিন্তু তারা অতিক্রম করেছিলেন। তো এই 6 ঋতু নিয়ে যে ব্যাখ্যাটা, বা এই 6 ঋতুকে কীভাবে সৌন্দর্য তাদের মনে, এই যে প্রেমিক প্রেমিকার যে মনে ধরা দিয়েছিল, এইটাই মূলত ঋতু বর্ণন কবিতার ব্যাখ্যা। শুধুমাত্র এটা কিন্তু এই দুইজনের ক্ষেত্রে তা সত্য তা কিন্তু না, এইটা কিন্তু মূলত তোমাদের প্রত্যেকটা প্রেমিক প্রেমিকা যারা আছো, ঠিক আছে, বা অনেকেই থাকবে যারা হচ্ছে বিয়ে শাদী করে ফেলছে, অর্থাৎ স্বামী স্ত্রী, তার মানে সবার মনে কিন্তু ধরা দিয়ে থাকে। মানে এই কবিতাটার যে ব্যাখ্যা, সেটা কিন্তু সার্বজনীন, অর্থাৎ সবার জন্যই। তো এরপরে আসলে স্টোরিটা কি হয় সেটা একটু দুঃখজনক, তো এইটা আমি একদম লাস্টে বলবো কবিতাটা পড়ানোর শেষে। তো চলো আমরা শুরু করি। প্রথমেই বলে দিই, ঋতুবর্ণন হচ্ছে এই যে যুগল, হ্যাঁ, এই যুগলের মনে বিভিন্ন প্রকৃতির যে সৌন্দর্য কিভাবে ধরা দিয়েছিল, এইটাই। তো চলো শুরু করা যাক, কালক্রম না করিয়ে। এইবার চলো আমরা পড়া শুরু করব। তো ঋতুবর্ণন মূলত আলাওলের একটি অনুবাদ সাহিত্য, ঠিক আছে? তার একটা কবিতা হচ্ছে এইটা, মানে মূলত পদ্মাবতী যে কাব্যগ্রন্থ তার একটা অংশ। ওকে, তাইলে আমরা শুরু করি যে কিভাবে আসলে সৌন্দর্য মানব মনে ধরা দিয়েছে বা মানব মনকে প্রভাবিত করেছে, এটারই প্রমাণ কিন্তু আমরা পাবো। তো এখানে আমরা জানি 6 ঋতু মানে কি?
বাংলাদেশ তো 6 ঋতুর দেশ, তাই না? তো ওইখানেও মনে করো ওরকম 6টা ঋতু সম্পর্কে বেশ ভালো ব্যাখ্যা দেওয়া হয়েছে। তো ব্যাপারটা কেমন, শুরুতে আসলে বসন্ত ঋতু দিয়ে শুরু করা হয়েছে, এটা কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তো আমরা দেখি ভাষাগুলো একদমই সহজ করে দিব। দেখো, প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব, দুই পক্ষ আগে পাছে মধ্যে সমাধব, মলয়া সমীর হইলা কামের পদাতি, মুকুলিত কইল তবে বৃক্ষ বনস্পতি, কুসুমিত কিংশুপ সঘন বনলাল, পুষ্পিত সুরঙ্গ মল্লী লবঙ্গ গুলাল, ভ্রমরের ঝঙ্কার কোকিল কলরব, শুনিতে যুবক মনে জাগে অনুভব। তো একটু কঠিন মনে হচ্ছে, বাট আমরা একদম সহজ করে ফেলবো। চলো শুরু করা যাক। প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব, তার মানে কি, যখন বসন্ত ঋতুটা শুরু হয় তখন কিন্তু গাছে গাছে নতুন পাতা থাকে, খুবই সিম্পল। ওকে, দুই পক্ষ আগে পাছে মধ্যে সুমাধব। আচ্ছা, এই সুমাধব বলতে কাকে বোঝানো হয়েছে জানো? বসন্ত ঋতুকে বোঝানো হয়েছে। তাহলে বসন্ত হচ্ছে, তারপরে কি আসে আমরা জানি, বসন্তের পরে কিন্তু গ্রীষ্মকাল আসবে, এবং তার আগে কি থাকে, এই যে শীতকালের পরেই তো বসন্ত, তাই না? তাইলে দুই পক্ষ আগে পাছে, তাহলে আগে হচ্ছে শীত, পরে হচ্ছে গরম, মাঝখানে কি বলো, এই যে মাঝখানে যে অংশটা, এইটা হচ্ছে বসন্ত। তার মানে আমরা শীত এবং গরম বা গ্রীষ্ম এর মাঝখানে যেটা, সেটাকে বলতেছি সুমাধব বসন্ত। তাহলে কি, প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব, দুই পক্ষ আগে পাছে মধ্যে কি সুমাধব, সুমাধবকে বসন্ত। ওকে, এইটুকু সবারই ক্লিয়ার। মলয়া সমীর হইলা কামের পদ্ধতি। এখন মলয়া সমীর বলতে বোঝানো হয়েছে স্নিগ্ধ বাতাস, হ্যাঁ, বা মলয়া সমীর বলতে দক্ষিণা স্নিগ্ধ বাতাস, যেটা হচ্ছে বসন্তের সময়ে বিভিন্ন ভাবে প্রবাহিত হয়। তো মলয়া সমীর হইলা কামের পদাতি, হইলা বলতে কি, যে আনলো আর কি, হ্যাঁ, আনায়ন করলো। কামের পদাতি বলতে, কাম বলতে এখানে আসলে ভালোবাসার যে একটা ভাব, হ্যাঁ, ভালোবাসার ভাব, মানে ভালোবাসার যে ভাব, যে রূপ রস গন্ধ সৌন্দর্য, ওইটাকেই বলা হচ্ছে। তাইলে এই যে বসন্তের যে সমীর বা বসন্তের যে স্নিগ্ধ বাতাস, এইটা যেন কামের পদাতি, পদাতি মানে কি, কাম বয়ে নিয়ে আসে এমন সৈনিক, হ্যাঁ, পদাতি মানে মূলত সৈনিক, কিন্তু এখানে হচ্ছে বসন্তের বাতাসকে পদাতিক হিসেবে কল্পনা করা হয়েছে, যেন কামকে, ভালোবাসার যে অনুভব, সেই অনুভব যেন বসন্তের বাতাস নিয়ে আসছে। ওকে, তারপরে দেখো, মুকুলিত কৈল তবে বৃক্ষ বনস্পতি, মানে এই কৈল বলতে কি বোঝানো হচ্ছে, যে মুকুলিত তো করা হলো আর কি, হ্যাঁ, করা হলো। তাহলে কি, এই বসন্তের সময়ে মুকুলিত হইল কি, বৃক্ষ আর হচ্ছে বনস্পতি। এখন বৃক্ষ আর বনস্পতি যে মুকুলিত হয় এটা তো আমরা জানি। এখন বনস্পতি বলতে কি বোঝানো হয়েছে, যেই গাছের ফুল হয় না কিন্তু ফল হয়, যেমন বট, অশ্বত্থ, এইসব গাছ, কিন্তু নতুন নতুন ছোট্ট ছোট্ট পাতা কিন্তু গজায়, এই জন্য বলতেছে ওইটাকেই মুকুলিত হওয়া কল্পনা করে নেওয়া হচ্ছে, যে মুকুলিত কইল তবে বৃক্ষ বনস্পতি। তার মানে বসন্তের যে সময়টা, সেই বসন্তের টাইমটা মূলত বিভিন্ন গাছপালাতে নতুন পাতা গজায়, নতুন কুড়ি আসে, এই বিষয়টাই ব্যাখ্যা করা হয়েছে। কুসুমিত কিংশুক সঘন বনলাল, তাহলে এই কিংশুক মূলত কি, দেখো, কিংশুক হচ্ছে পলাশ ফুল। এই যে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমাদের ভাইয়ারই তোলা, তোমরা অনেকেই আমাকে চিনে থাকবে, আমি হচ্ছে দীপ ভাইয়া। তো ফটোগ্রাফি কিন্তু আমার একটা শখ। তো এখানে দেখতে পাচ্ছ এই যে কত সুন্দর করে পলাশ ফুল পড়ে আছে, তাই না? তাইলে এই কুসুমিত কিংশুক বলতে বোঝানো হয়েছে মূলত এই পলাশ ফুলগুলোকেই। এবং সঘন বনলাল, তো বুঝতেই পারছো কেন লাল বলা হয়েছে, যে বসন্তের সময়ে মূলত একদম আগুন রঙের পলাশ ফুল, লাল রঙের পলাশ ফুল কিন্তু এভাবে ফুটে ওঠে। তো ওইটাই বোঝানো হয়েছে, যে কুসুমিত কিংশুক সঘন বনলাল। তারপরে দেখো, পুষ্পিত সুরঙ্গ মল্লী লবঙ্গ গুলাল, এই লাইনটা একটু বুঝতে হবে তোমাদের। দেখো আমি একটু ক্লিয়ার করে দেই। পুষ্পিত মানে বোঝাই যাচ্ছে সুরঙ্গ মল্লী। আচ্ছা, এই সুরঙ্গ শব্দটাই যদি আমরা চিন্তা করি, সু এবং হচ্ছে রঙ্গ, হ্যাঁ, রঙ্গ মানে কি, রং, আর সু মানে কি, সুন্দর রঙের বাহক। এখানে সুরঙ্গ মানে কিন্তু যে গুহা তা কিন্তু না, হ্যাঁ। তাইলে পুষ্পিত সুরঙ্গ মল্লী, একটু খেয়াল করো তো তোমরা, এই ফুলগুলা কে কে চিনো? এই ফুলগুলা হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল, হ্যাঁ, চন্দ্রমল্লিকা ফুল, আর যেগুলো কিন্তু এই যে বসন্তের দিকে ফুটে। তাহলে দেখো, সুরঙ্গ মল্লী বলতে কি বোঝানো হয়েছে, যে চারিদিকে এইরকম বিভিন্ন রঙের মল্লিকা ফুল বা চন্দ্রমল্লিকা ফুল কিন্তু ফুটে থাকে, তাই না?
এবং লবঙ্গ গুলাল। এখন গুলাল বলতে কি বোঝানো হয়েছে? গুলাল একটা শব্দ যেটার অর্থ হচ্ছে আবির রঙা। তোমরা হোলি দেখেছো তাই না? হোলিতে রং মাখায় বা বিভিন্ন উৎসবে রং মাখায়, সেই রংটা হচ্ছে কিছুটা গোলাপি আভাযুক্ত, মানে আবির, তাই না? ওকে, তাহলে এই আবিরের মতো লবঙ্গ ফুল ফোটে। তো সেইটা কেমন দেখে নেওয়া যাক। এই যে একটা দেখতে পাচ্ছ, এইটাকে আমরা বলতে পারি লবঙ্গ গুলাল। মানে লবঙ্গের ফুল একদম, মানে পুষ্পটা ফুটেছে লবঙ্গ, এগুলো কিন্তু লবঙ্গ, এবং যেটা দেখতে কেমন কিছুটা আবির রঙা, তাই না? কিছুটা গোলাপি আভাযুক্ত। তাইলে এইটাই বোঝানো হয়েছে যে বসন্তের সৌন্দর্যের ভিতরে এইটাও একটা, যে পুষ্পিত সুরঙ্গ মল্লী এবং লবঙ্গ গুলাল। হ্যাঁ, বুঝতে পেরেছি সবাই, গুলাল অর্থাৎ আবির রঙা। ভ্রমরের ঝংকার, কোকিলের কলরব, এইগুলো তো আসলে বসন্তের সময় যেহেতু ফুল ফোটে, অতএব ভ্রমর আসবেই, তাই না? মৌমাছি আসবে, তারা গুঞ্জন করবে, এবং কোকিলেও কিন্তু বসন্তের সময় কুহু কুহু করে ডাকে, তাই না? এই ডাক শুনতে আমাদের সবাইরে অনেক ভালো লাগে। ওকে, শুনিতে যুবক মনে জাগে অনুভব। এই অনুভব আমি প্রথমেই তোমাদেরকে বলেছি, এটা কিন্তু যে যুবক যুবতীর মনে বিশেষ করে এই দিকে ফোকাস বেশি দেওয়া হয়েছে, যে কিভাবে বিভিন্ন ঋতু আমাদেরকে প্রভাবিত করে। তো ওই যুবকের মনে কিন্তু অনুভব জাগে। এই অনুভব কি অনুভব? প্রণয় অনুভব, প্রেমের অনুভব জাগে, ঠিক আছে? তাইলে এই সৌন্দর্যগুলো আসলে এই যে যুবক মন, এই যুবক মনে কিন্তু একটা ভাই বানে, হ্যাঁ, একটা প্রেম প্রেম ভাই বানে আর কি। বুঝতে পেরেছো আশা করি যা বুঝিয়েছি। ওকে, তারপরে চলো আমরা পরের অংশটা শুরু করি। ওকে, নানা পুষ্প মালা গলে বড় হর্ষিত, বিচিত্র বসন অঙ্গে চন্দন চর্চিত। আচ্ছা, মনে করো এই যে যারা যুবক, হ্যাঁ, যুবকেরা দেখা যাচ্ছে কি করে, তখন কিন্তু ছেলেরাও আসলে যে চন্দন ব্যবহার করতো। নানা পুষ্প মালা, তখন তো এত সব ফ্যাশন ছিল না, ফুলের মালাটাই কিন্তু তখন ফ্যাশন ছিল। তাহলে দেখো, নানা পুষ্প মালা গলে বড় হর্ষিত, তার মানে কি, নানা ফুলের মালা তারা গলায় দিত, দিয়ে হর্ষিত হতো। হর্ষিত অর্থ কি? হর্ষিত অর্থ হচ্ছে আনন্দিত, হ্যাঁ, আনন্দিত। ওকে, এইবার দেখো, বিচিত্র বসন অঙ্গে চন্দন চর্চিত। তোমরা সবাই চন্দন দেখে থাকবা, তারপরও যারা দেখো নাই, এই যে এটা হচ্ছে চন্দন, যেটা হচ্ছে আগে রূপচর্চার ক্ষেত্রে ব্যবহার করা হতো। হ্যাঁ, তাহলে চন্দন চর্চিত হতো। তা মানে তোমরা অনেক সময় দেখে থাকবে গ্রামের বিয়েতে, মনে করে আমি ভালো আঁকতে পারি না, ঠিক আছে, মনে করে এরকম চন্দন দিয়ে এরকম এরকম ফুটা 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 দেয়, হ্যাঁ, কপালের উপরে। তো ওই রকম একটা সৌন্দর্য এখানে ব্যাখ্যা করা হয়েছে। ওকে, তাহলে বসন্তের ব্যাখ্যা কিন্তু শেষ হলো। প্রথম 10 লাইনে বসন্তের ব্যাখ্যা দিয়েছে যে বসন্ত এই সৌন্দর্য থাকে, যার ফলে কিন্তু যুবক যারা থাকে বা কম বয়সী যারা থাকে, তাদের মনে কিন্তু অনুভবের সৃষ্টি হয়। কি অনুভব? প্রণয় অনুভব। ওকে, তারপরে দেখো, নিদাগ। নিদাগ মানে আসলে হচ্ছে গ্রীষ্ম বোঝায়, হ্যাঁ, গরম, হ্যাঁ, গ্রীষ্ম সময়ে অতি প্রচণ্ড তপন। মানে কি? তপন মানে হচ্ছে সূর্য। তার মানে যখন গ্রীষ্মের টাইমটা থাকে, তখন মূলত কি হয়? প্রচণ্ড সূর্যের তাপ থাকে, তাই না? এটা তো একদম কনফার্ম আমরা, তাই না? তারপরে দেখো, রৌদ্র ত্রাসে রহে ছায়া চরণ শরণ। আচ্ছা, ব্যাপারটা কেমন দেখো, তোমরা কখনো একদম দুপুর বেলা, গ্রীষ্মের সময় একদম দুপুর যখন হয়, বের হয়েছ, প্রচণ্ড রোদে কিন্তু আমরা আমাদের নিজেদের ছায়াকে খুঁজে পাই না, হ্যাঁ, বা তির্যকভাবে যখন আমাদের আলোটা পড়ে গায়ে তির্যকভাবে আসে, তখন কিন্তু লম্বা ছায়া পাই, কিন্তু যখন খাড়াখাড়ি পড়ে তখন কিন্তু আমাদের ছায়াটা দেখা যায় না, তাই না? মানে আমরা বাইরে বের হলে নিজের ছায়াটা দেখতে পাই না। তো এই গরমের তীব্রতা এবং সৌন্দর্য বোঝাতে নিদাগ সময় মানে গ্রীষ্মের সময়ে এই যে রৌদ্রের ত্রাসে, ত্রাসে মানে হচ্ছে ভয়, ঠিক আছে, হ্যাঁ, ত্রাসে মানে ভয়, বলে না ত্রাস সৃষ্টিকারী গোষ্ঠী, মানে কি ভয়, মানে ভয় সৃষ্টিকারী। তাহলে রৌদ্রের ভয়ে ছায়া আসলে পায়ের নিচে চলে যায়। চরণে স্মরণ মানে কি, চরণকে স্মরণ করে, অর্থাৎ চরণের তলে বা পায়ের তলে চলে যাচ্ছে আমাদের নিজেদের ছায়া। তার মানে গ্রীষ্মের সময়ের ব্যাখ্যা দেওয়া হচ্ছে। ওকে, চন্দন চম্পক মাল্য মলয়া পাবন। এখন গ্রীষ্মের সময়ও কিন্তু তোমরা সুন্দর এই যে এরকম মিষ্টি বাতাস মাঝে মাঝে আসে, এবং সেই মিষ্টি বাতাস কিন্তু যুবক যুবতীরা বা হচ্ছে যারা হচ্ছে যুগল থাকে, তারা কিন্তু অনুভব করতে পারে, তারা এগুলোকে আসলে নিজেদের মতো করে আসলে উপভোগ করে। চন্দন চম্পক মাল্য মলয়া পাবন, তাহলে এই সময়ও দেখা যাচ্ছে চন্দন চম্পক মানে চন্দনের মতো চম্পক ফুল অর্থাৎ চাপা ফুলের মালা এবং মলয় হালকা যে বাতাস, সেটা কিন্তু অ্যাভেলেবেল থাকে।
তারপরে দেখো সতত মানে কি সব সময়, সতত মানে সব সময়, তাই না? সতত দম্পতি সঙ্গে ব্যাপিত মদন, তার মানে এই যে আমি তোমাদেরকে যেটা বললাম, তাই না? ব্যাপারটা একটু চিন্তা করো যে গ্রীষ্মের সময়টাতে কি হয়, যে মালা টালা পরে সুন্দর একটা বাতাসও কিন্তু মাঝে মাঝে ছাড়ে, যেটার জন্য আমরা কি অপেক্ষা করে থাকি যে গরমে কখন একটু বাতাস ছাড়বে। তো সব সময় দম্পতি যারা থাকে এই সময় কিন্তু তাদের সাথে কি থাকে, মদন থাকে। মদন মূলত কি, মদন মূলত কামদেব বা ভালোবাসার দেবতা বা ভালোবাসার উদ্রেককারী দেবতা। হ্যাঁ, তাইলে সব সময় মানে তাদের ভিতরে একটা মানে ভালোবাসার ভাব থাকে, ঠিক আছে, এই সময়টাতে। তো এই জন্য বলা হয়েছে যে সতত দম্পতির সঙ্গে কি থাকে, মদন থাকে, মানে ভালোবাসার দেবতা যেন তাদের সাথেই বিরাজ করে। বুঝতেই পেরেছো কি বোঝাতে চেয়েছি? পাবন সময় ঘন ঘন গরজিত। এখন পাবন, পবন মানে বাতাস, কিন্তু এখানে পাবন বলতে কি, বর্ষার সময়, তার মানে গরমের সময়ের ব্যাখ্যা কিন্তু শেষ, এখন বর্ষা শুরু হচ্ছে। হ্যাঁ, ঋতু বর্ণনা অর্থাৎ 6টা ঋতুকে ব্যাখ্যা করা হবে। পাবন সময়ে ঘন ঘন গরজিত মানে কি, এই যে ওই যে যে তোমার হচ্ছে রত্নসেন আর পদ্মাবতী ওই যে 6টা ঋতু পার করেছিল, হ্যাঁ, তো সেই ঋতুগুলো আসলে তাদের কাছে মধুর লেগেছিল, তাই না? যখন আমরা চিন্তা করো যখন হচ্ছে নতুন বিবাহ করে, বিশেষ করে হচ্ছে একদম নবদম্পতি যারা, তাদের কাছে সব কিছুই যেন নতুন সৌন্দর্য হিসেবে ধরা দেয়, তাই না? একটা মাছি হেঁটে গেলেও মনে হয় যে খুবই সুন্দর লাগতেছে, বা ওইটা দুজনে মিলে কিন্তু অবাক দৃষ্টিতে আসলে উপভোগ করে, তখন সব কিছুই আসলে ভালো লাগে। হ্যাঁ, যারা অনেকেই বিয়ে টিয়ে করো নাই, কিন্তু যারা প্রেম প্রেম করছো, একটু তো অভিজ্ঞতা থাকা দরকার যে আসলে নতুন প্রেমে পড়লে সব কিছুই কেমন একটা ভালো ভালো লাগে আর কি, ঠিক আছে? যাই হোক, এরপরে দেখো পাবন সময়ে ঘন ঘন গরজিত মানে এই যে বর্ষার টাইমটাতে অনেক বেশি গর্জন হয়, মেঘের গর্জন, তাই না? ওকে, তারপরে দেখো নির্ভয়ে বরিশে জল চৌদিকে পূরিত মানে নির্ভয়ে হচ্ছে বারিধারা বা জল আকাশ থেকে পড়ছে মানে বর্ষা, এবং চৌদিকে পূরিত বলতে বোঝানো হয়েছে চারদিক একদম জলে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, তারপরে দেখো ঘোর শব্দে কৈলাসে মল্লার রাগগাত্র দাদুরি শিখনি রব মন অতিভাত্র মানে ব্যাপারটা কি আমি তোমাকে একটু বুঝাই। দেখো, চারদিক থেকে একদম জলে পরিপূর্ণ হয়ে যায় এবং ঘোর শব্দে কৈলাসে মল্লার রাগ গাত্র মানে এই মল্লার রাগ হচ্ছে এক ধরনের বিশেষ ধরনের সঙ্গীত, মানে ক্লাসিক্যাল এক ধরনের মিউজিক, যেটাকে তুমি বলতে পারো বেশ গম্ভীর টাইপের একটা মিউজিক। এবং কৈলাস হচ্ছে শিবের বাসস্থান, হ্যাঁ, ওই হিমালয় শৃঙ্গের একটা পর্ব আর কি। হ্যাঁ, তো সেখান থেকে দেখা যাচ্ছে কি তোমার এ মল্লার রাগের মতো, মানে মনে করো যে বর্ষার সময় যে ঝর্ণার পানিটা পড়ে তার যে একটা মনে করো যে একটা গম্ভীরতা, ওইটাকে তুলনা করা হয়েছে কি মল্লার রাগ এক ধরনের গম্ভীর সঙ্গীতের সাথে তুলনা করা হয়েছে। এবং এই সঙ্গীতটা মানে ঠিক মনে হয় যেন বারিধারার সময় যে একটা গম্ভীর শব্দ হয়, বর্ষার সময় যে একটা গম্ভীর শব্দ হয়, এইটাকে রিলেট করা হয়েছে। এবং দাদুরি শিখনি রব অতি মনোভাত্র। আচ্ছা দেখো, এইখানে ব্যাপারটা কি, এইখানে ব্যাপারটা হচ্ছে দাদুরি বলতে বোঝানো হয় মহিলা ব্যাং। তোমরা বর্ষার সময় দেখেছো না, ব্যাং কি ডাকাডাকি শুরু করে দেয়, এবং শিখনি হচ্ছে ময়ূরী, ঠিক আছে? তোমরা যদি চিড়িয়াখানায় বর্ষার দিনে গিয়ে থাকো তখন তোমরা দেখতে পাবা কি যে ময়ূরী পাখা তুলে কিন্তু নাচছে। বা ওই যে সরল জটিল যৌগিক বাক্য পড়ার সময় তোমরা পড়েছো না, যখন মেঘ গর্জন করে ময়ূর নৃত্য করে, কোন ধরনের বাক্য বলো, কমেন্টে জানাই দাও। আচ্ছা, তারপরে দেখো কিটকুলু রব পুনি ঝংকারে ঝংকারে মানে এইটার আগের লাইনটা আরেকটু ব্যাখ্যা দিতে হবে। দেখো, দাদুরি শিখনি রব মন অতি ভাত্র, ব্যাপারটা কি, এই যে যে বারিধারার যে রাগের মতো সাউন্ড, তারপরে হচ্ছে ব্যাঙের সাউন্ড, তারপরে হচ্ছে এই যে ময়ূরীর সাউন্ড বা শব্দ, এইগুলো অতি মন ভাত্র, ভাত্র মানে কি মনে ভাব জাগায়। হ্যাঁ, কেমন ভাব, প্রেমের একটা ভাব জাগায়, হ্যাঁ, একটা উল্লসিত ভাব জাগায়, ঠিক আছে, প্রফুল্ল একটা ভাব আনে। যে এই যে কৈলাসের মল্লার রাগ গাত্র বা দাদুরি শিখনি রব, হ্যাঁ, রব মানে হচ্ছে ডাকাডাকি, ঠিক আছে, রব মানে কি ডাকাডাকি। ওকে, তারপরে দেখো কিটকুল রব, তারপরে দেখো কিটকুল রব পুনি ঝংকারে ঝংকারে মানে বিভিন্ন যে তোমার হচ্ছে কীট পতঙ্গ সেইগুলোর যে ডাকাডাকি, পুনি মানে কি পুনরাবৃত্তি হচ্ছে, ঝংকারে ঝংকারে মানে বারবার বারবার পুনরাবৃত্তি হচ্ছে। ওকে, শুনিতে যুবক চিত্ত হরষিত ডরে আইল শারদ ঋতু নির্মল আকাশে, তার মানে এখন এইখানে এইটা ব্যাপারটা দেখো যে বিভিন্ন যে কীট পতঙ্গ রয়েছে
সেইগুলোর যে ডাক সেগুলো আসলে যুবক চিত্ত হরষিত ডরে, মানে এক ধরনের অজানা ডাক। অনেক পশু পাখির ডাক বা অনেক হচ্ছে তোমার ছোট ছোট পোকামাকড়ের ডাক কিন্তু আমরা শুনতে পারি, যেইটাও কিন্তু তারা উপভোগ করে। অর্থাৎ যুবক চিত্ত বা যুবক মনে কিন্তু একটা আনন্দিত ভয় এনে দেয় বা একটা ভাইব অ্যাড করে। হ্যাঁ, চারিদিকে শান্ত পরিবেশে যখন সন্ধ্যার দিকে দেখবে যে বিভিন্ন কীটপতঙ্গের ডাক আস্তে আস্তে ভেসে আসছে গ্রামীণ একটা পরিবেশে, তখন ওইটাও কিন্তু আলাদা একটা ভাইব যোগ করে, ঠিক আছে, আলাদা একটা রোমান্টিসিজম যোগ করে। ওকে, তারপরে দেখো আইলো শারদ ঋতু নির্মল আকাশে। এইবার কিন্তু আবার শরৎ ঋতু নিয়ে আমরা পড়াশোনা করব। আইলো শারদ ঋতু নির্মল আকাশে, শারদ মানে শরৎকাল আর কি, যখন কাশফুলটা ফোটে ওইটাই। হ্যাঁ, একদম আকাশ পরিষ্কার থাকে, সাদা তুলোর মতো মেঘ, কাচের মতো পরিষ্কার আকাশ। হ্যাঁ, দোলায়ে চামর কেশ কুসুম বিকাশে, দোলায়ে চামর কেশ কুসুম বিকাশে মানে ফুলের মধ্যে আসলে তিনি খুঁজে পেয়েছেন গরুর যে হচ্ছে পেছনের লেজটা থাকে, এই লেজের মতো একটা ব্যাপার। তো এই যে একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ, এইটা মূলত কিন্তু শরতের কাশফুল। তো ফুলগুলা কেমন এইরকম, তাহলে গরুর লেজটাও এরকম, তাই না? গরুর লেজ দোলালে যেমনটা হয় তিনি তেমনটাই কল্পনা করেছেন যে চামর কেশ অর্থাৎ গরুর যে হচ্ছে কেশ দোলানোর সাথে তিনি এই শরতের যে কুসুম বিকাশ বা কাশফুলের বিকাশ সেইটা তুলনা করেছেন। ওকে, নবীন খঞ্জন দেখি বড়হি কৌতুক, উপজিত যামিনী দম্পতি মনে সুখ। তাহলে এখন ব্যাপারটা কেমন হয়ে দাঁড়ায় একটু দেখো। বলা হচ্ছে যে নবীন খঞ্জন দেখি, মানে খঞ্জন হচ্ছে এক ধরনের তোমার পাখি, যেই পাখিটা হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে লাফালাফি করে আর কি, ঠিক আছে, অনেক চতুর বা অনেক হচ্ছে তোমার চঞ্চল প্রাণী। নবীন খঞ্জন পাখি দেখে তারা হচ্ছে কৌতুক থাকে। দেখো এই যে চঞ্চলতা, হ্যাঁ, এই পাখির যে চঞ্চলতা শরৎকালে, তো সেই চঞ্চলতা দেখে কিন্তু এই যে নতুন যুবক যুবতী তাদের মনেও আসলে চঞ্চলতার সঞ্চার হয়। বুঝতে পেরেছো? এরপরে ব্যাপারটা কি দেখো, উপজিত যামিনী দম্পতি মনে সুখ, মানে উপজিত মানে আসলে অর্জনকৃত, কিন্তু অর্জনকৃত না, আমরা বলতে পারি উপভোগ করা হয়েছে এমন একটা রাত। তাহলে উপভোগ্য যে রাত সেটা কিন্তু দম্পতির মনে সুখ আনে। তার মানে এই শরৎ সময় আসলে সুন্দর নির্মল আকাশ, কাশফুল, খঞ্জন পাখির চঞ্চলতা যেন যুবক যুবতী বা দম্পতির মনে চঞ্চলতার সঞ্চার করে এবং সুন্দর রাত তাদেরকে উপভোগ করার জন্য সুযোগ করে দেয় এবং সুন্দর একটা পরিবেশ বিরাজ করে। ঠিক আছে, এরপরে দেখো প্রবেশে হেমন্ত ঋতু শীত উতি যায়, মানে এই যে হেমন্ত ঋতু যখন শুরু হয় তখন কিন্তু আস্তে আস্তে শীতের প্রবেশ শুরু হয়ে গেল। ওকে, মানে আবার শীত আসতেছে। পুষ্পতুলু তাম্বুল অধিক সুখ হয়, ব্যাপারটা কেমন, এই যে তোমার ফুলের মতো পান, তাম্বুল বলতে বোঝানো হয়েছে পান। তোমরা অনেকে পান খাও না বা অনেকে খায় না, কিন্তু দেখেছো দাদি দাদিরা খায়, কিন্তু অনেক দেখবা ইয়াং এজের অনেকেই খেয়ে থাকে। তাহলে পুষ্পতুলু তাম্বুল অধিক সুখ হয়। তো শীতের সময়টাতে আসলে পান ব্যাপারটা বেশ জমে এবং দেখা যাচ্ছে যে আগেকার সময়ে যে দম্পতিরা পান তাদেরকে সাজিয়ে টাজিয়ে পান পরিবেশন করা হতো বিবাহের সময়ে, অনেকে দেখে থাকবা এখনও পান সুপারি কিন্তু একটা ব্যাপার স্যাপার থাকে। শীতের তরাসে রবি তুরিতে লুকায়, মানে কি শীতের তরাস মানে ওই ত্রাস, মানে শীতের ভয়ে রবি তুরিতে লুকায়, তুরিতে মানে এক তুরিতে খুব দ্রুত লুকায় যায়, মানে ব্যাপারটা কীরকম, শীতের ভয়ে রবি মানে কি সূর্য, তাইলে এই শীতের ভয়ে সূর্য লুকিয়ে থাকে। ওকে, অতি দীর্ঘ সুখ নিশি পলকে পোহায়, শীতের যে রাত সেটা কিন্তু বেশ উপভোগ্য, তাই না? ব্যাপারটা হচ্ছে ধরো আমরা অনেকেই বিশাল কম্বল টম্বল নিয়ে বেশ আরামের ঘুম দেই, তারপরে যারা হচ্ছে দম্পতি আছে তাদের জন্য আসলে উপভোগ্য, তাই না? শীতের যে রাতটা সেটা আসলে মানে ওয়ান কাইন্ড অফ বেশ উপভোগ্য, আরামায়েশ অলসতায় কাটানোর একটা সময়। তাইলে এখন ব্যাপারটা হচ্ছে অতি দীর্ঘ সুখ নিশি, মানে শীতের সময় কিন্তু তোমার রাতটা লম্বা হয়, দিনটা তাড়াতাড়ি সন্ধ্যা লেগে যায়, কিন্তু এই অতি দীর্ঘ সুখ নিশি বা আরাম আয়েসের বা পুষ্পসজ্জার যে হচ্ছে একটা রাত, এই রাত কিন্তু খুব দ্রুত এক পলকে তোমার হচ্ছে নাই হয়ে যায়, পলকে পোহায়ে যায়। মানে শীতের সময় যে রাত এটা আসলে উপভোগ করতে করতে কখন যে এক পলকেই যেন মনে হয় শীতের রাত আসলে শেষ হয়ে গেল। এবং যখন তোমার হচ্ছে সকাল হয় তখন পুষ্পসজ্জা ভেদ ভুলি বিচিত্র বসন, মানে আমাদেরকে পুষ্পসজ্জা থেকে উঠে যেতে হবে এবং নানান ধরনের বিচিত্র বসন পড়তে হবে। এখন বিচিত্র বসনটা কি, নানান ধরনের পোশাক, বসন মানে পোশাক, তাইলে এই বিচিত্র বসনের মধ্যে রয়েছে সোয়েটার, কেউ কেউ হচ্ছে অনেক অনেক ধরনের আরও অনেক কিছু আছে, তাই না? তাইলে এই ধরনের মোটা কাপড় চোপড় আমাদেরকে পরতে হয়।
উড়ে উড়ে এক হইরে শীত নিবারণ। উড়ে উড়ে মানে বলতে গেলে যে ঠিক আনন্দ করতে করতে বা উপভোগ করতে করতে শীতের নিবারণটা হয়ে যায়। মানে শীতের রাত্রে কিন্তু বেশ উপভোগ্য দম্পতি এবং মানুষ সবার কাছে, এবং সাধারণ মানুষ যারা আছে, ঠিক আছে, মানে সাধারণ মানুষ মানে তোমার আমার মতো আর কি, ধরো সিঙ্গেল আর কি, ঠিক আছে। তাহলে অতি দীর্ঘ সুখ নিশি পলকে পোহায় যায়। মানে শীতের সময়টার রাতটা খুব এক পলকেই শেষ হয়ে যায়। পুষ্পসজ্জা ভেদ ভুলি বিচিত্র বসন। আমাদেরকে সকালে ঠিক পুষ্পসজ্জা ত্যাগ করে ওই ল্যাপ তোষক যেগুলো আছে ওগুলাকে দূরে ফেলে দিয়ে প্রস্তুত হতে হয় গরম পোশাক পরে, এবং ফলে এই শীতটা কিন্তু নিবারণ হয়ে গেল। এরপরে দেখো, কাফুর কস্তুরী চুয়া যাবক সৌরভ দম্পতির চিত্ততে চেতন অনুভব। কাফুর বা কস্তুরী চুয়া যাবক এইগুলো সবই হচ্ছে এক এক ধরনের তোমার সুগন্ধি। এই সুগন্ধিগুলোর ব্যাপারটা কি? এই সুগন্ধিগুলো হচ্ছে তোমার দম্পতির চিত্ত মানে মনে চেতন অনুভব, মানে আবার ওইটা আর কি, যে প্রেম প্রেম একটা ভাইব তুলে দেয়। যে বিভিন্ন সুগন্ধি এখনকার মতো পারফিউম ছিল না, ঠিক আছে, বা কৃত্রিম সুগন্ধি ছিল না, কিন্তু এই যে কাফুর কস্তুরি চুয়া যাবক এগুলো ছিল। তো কাফুর কি, কস্তুরি কি, চুয়া কি, যাবক কি, এটা আমরা সামনে দেখব, চলো দেখে নেই। এই যে কর্পূর দেখেছো না, অনেকে দাঁতে ব্যথা হইলে দেয়, বা এই যে কর্পূরটা কিন্তু বেশ সুগন্ধি, এই যে কর্পূর, হ্যাঁ, এইটার নাম হচ্ছে কাফুর। হরিণের নাভিতে এরকম অঙ্গ তৈরি হয় যেটা থেকে অনেক মূল্যবান সুগন্ধি তৈরি করা হতো, এবং তৎকালীন সময় যারা রাজা বাদশাহ ছিলেন তারাই শুধু এটা ব্যবহার করতে পারতো। তাইলে এইগুলো হচ্ছে কি, এইগুলা হচ্ছে আমাদের কস্তুরী, ক্লিয়ার? কস্তুরী যেটা কি মৃগ নাভি থেকে উৎপন্ন, এটা মানে ভীষণ সুগন্ধি, অনেকটা দূর পর্যন্ত তোমার হচ্ছে ছড়িয়ে যেত, এবং এটা হচ্ছে তোমার তৎকালীন সময় শিকারীরা সংগ্রহ করে রাজা বাদশাদেরকে দিত। তাই এটা হচ্ছে কি কস্তুরী। এরপরে কি চুয়া। চুয়া হচ্ছে এই কর্পূর চন্দন মিক্স করে, হ্যাঁ, এই যে একটা পাউডার মতো তৈরি করা হয়েছে দেখছো, এইটা হচ্ছে চুয়া, ক্লিয়ার? এবং যাবক কি, এই যে কত সুন্দর একটা পায়ে কি দিয়েছে, আলতা দিয়েছে, আলতায় কিন্তু একটা সুগন্ধ থাকে, এবং যখন প্রেমিক বা হচ্ছে যখন কারো স্বামী বা বর যাই বলো না কেন, এই সুগন্ধি আলতার গন্ধটা আসলে তার নাকে যায়, তো অবশ্যই প্রেমটা তো অনুভব করবেই, তাই না? আচ্ছা, তো ব্যাপারটা ওই রকম যে কাফুর কস্তুরী চুয়া যাবক সৌরভ দম্পতির চিত্ততে চেতন অনুভব। বুঝতে পেরেছো? এই সকল সৌন্দর্য মানে মানে সুগন্ধি তখন মানে ব্যবহার করা হতো, এবং এই সুগন্ধিগুলো কিন্তু প্রেমের উদ্রেক করতো আর কি, হ্যাঁ। মেইনলি আমরা কি পড়লাম, যে আমরা বসন্ত থেকে শুরু করলাম এবং শীতে এসে কিন্তু যে ব্যাখ্যাটা শেষ করলাম। মূলত মানব মনের সাথে যে একটা সম্পর্ক রয়েছে প্রকৃতির, সেইটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, এবং বিশেষ করে যারা দম্পতি, হ্যাঁ, তারা কিভাবে আসলে প্রকৃতির যে পালা বদল এগুলোকে উপভোগ করে, সেইটাই আসলে মূলত এই কবিতার মূল বিষয়বস্তু ছিল। অর্থাৎ কবি কিন্তু ঋতুগুলোকে একদম বাস্তবভাবে পর্যবেক্ষণ করে, হ্যাঁ, খুব সুন্দর করে আসলে বাস্তবতার সাথে মিলিয়ে মানব মনের সাথে একটা সেতু বন্ধন তৈরি করেছেন। যেই সেতু বন্ধন থেকে কিন্তু আমরা আসলে খুব সহজেই প্রকৃতির সাথে আরও বেশি কানেক্টিভিটি আমরা হচ্ছে অনুভব করতে পারছি, বা অনেক কিছুই আসলে অজানাভাবে আমাদের মনে ধরা দিত, বাট সেটাকে একটা মনে করো যে ফর্মালি আমরা পড়লাম বা ওইটাকে একটু চিন্তা করলাম, এইটাই আর কি, হ্যাঁ। তো আশা করি তোমরা প্রত্যেকটা অংশই বুঝতে পেরেছো।